এইটা কিন্তু কামড় দিয়া ধরছে ভারতকে। হ্যাঁ, দিল্লিতে যায় ওইটা পড়ছে, এটা একরকম ওই মিসাইল মারার মতোই ভাই। হ্যাঁ, ওরকমই যায় পড়ছে ওইখানে। এতদিন তো আর পড়লো না। যে গর্জন, সুন্দরবনের বাঘও তো ভাই ভাইগা যায়। সুন্দরবনের বাঘ আছে না, ওই বাঘও ভাই ভয় পায় তো তাদের গর্জনে। নতুন আইন করে লুটেরা, খুনি, ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বনকারী দালাল, সাংবাদিক, শিক্ষাবিদ, তথাকথিত সাংস্কৃতিক কর্মী, কালচারাল ফ্যাসিস্ট, এদের বিচার কইরা যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। নয়তো সিস্টেমে ভালো দেবো, সিস্টেমে ভালো দিয়া সাইজ করে দেবো। বাপরে, রাতের বেলা একটা বড় খবর পাওয়া গেল। কেউ বলেন এদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, তারপরে আবার এখন কেউ বলে এদেশ স্বাধীন হয়েছে 24-এ। আমি বলবো এদেশ স্বাধীন হয়েছে আজকে। প্রতিবেশী দেশের সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের বিরাট ঘটনা ঘটছে, ঘটনা শুরু হয়ে গেছে। জুলাই আগস্ট বিপ্লবেও আমরা সরাসরি যে জায়গাটা হিট করতে পারিনি, সেই চাংচারে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। খুনিরা যদি ভারতে জায়গা পান তাহলে ভারতের সেভেন সিস্টারকে খান খান করে দেব। হাসনাত আব্দুল্লাহর এই জবাবে ভারত বলছে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। প্রিয় দর্শক, তাহলে আগামীর বাংলাদেশ কি হাসনাত আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া খবর, এবার জাতিসংঘ থেকে এটা কি সংবাদ এলো আওয়ামী লীগের জন্য? প্রিয় দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাকি আবারও দেশে ফিরিয়ে আনবে। এটা কতটা সত্য, কতটা মিথ্যা, দর্শক আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। প্রতিবেশী দেশের সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের বিরাট ঘটনা ঘটছে, ঘটনা শুরু হয়ে গেছে। এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি থাকবে কি থাকবে না, ভারতের আধিপত্যবাদ থাকবে কি থাকবে না, সেই ফয়সালার মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। জুলাই আগস্ট বিপ্লবেও আমরা সরাসরি যে জায়গাটা হিট করতে পারিনি, সেই চাংচারে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। এখন থেকে বাংলাদেশে আর ভারতের আধিপত্যবাদ, ইন্ডিয়ান হেজিমনি থাকবে না। অতএব বিএনপি যারা ভারতপন্থী রাজনীতি করেন, আপনাদের দিন শেষ। দর্শক, হাসনাত আব্দুল্লাহ পুরো দিল্লির মসনদকে নাড়িয়ে দিয়েছেন। শুধু হাসনাত না, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির গুলি করা মাওলানা মতিউর রহমান নিজামী একটা কথা বলেছেন, জামার শাহাদাত ইসলামী আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা রাখবে, ইসলামী আন্দোলনের বিজয়ের ভিত্তি রচিত হবে, এরকম একটা কথা বলেছেন। একটু এদিক ওদিক হয়তো বা ছিল। ঠিক তদ্রুপ শরীফ ওসমান হাদির যে এই শাহাদাত, শরীফ ওসমান হাদি হয়তো বাঁচবে না, অথবা তার যে ত্যাগ, তার উপর যে গুলি, এইটা বাংলাদেশ থেকে ভারতের হেজিমনির মূলোৎপাটন করবে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং যারা বিপ্লবী তারাই এটা ঘটাচ্ছে। সাদিক ক্যামেরা এটা ঘটাচ্ছে, ইউনূস সরকার এটা ঘটাচ্ছে। যদি ইউনূস সরকারের মধ্যে যারা বিএনপির দালাল আছে তাদের কথা ভিন্ন। হাসনাত আব্দুল্লাহরা এটা ঘটিয়েছে। হাসনাত আব্দুল্লাহদের আমাদের বাঁচাতে হবে ভারতের হাত থেকে। হিট লিস্টে হাসনাত আব্দুল্লাহ আছে, শরীফ ওসমান হাদির পরেই সেকেন্ড হাসনাত আব্দুল্লাহ। তাকে সুযোগ পেলেই গুলি করে হত্যা করবে। তো দর্শক, যেহেতু আমাদের সব সমস্যার মূল হচ্ছে ভারতের আধিপত্যবাদ, এখনো 5 আগস্টের পর যত সমস্যা, এমনকি বিএনপির চাঁদাবাজি নেপথ্য ভারত। এটা কিভাবে? ওই যে ভারতপন্থী রাজনীতি, ভারত ক্ষমতা এনে দিবে, তো টেনশনে কিছু নাই, যা ইচ্ছা তা করি। অতএব এই জন্যেই এই শরীফ ওসমান হাদির উপর গুলির পর সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহরা জেগে উঠেছে। সাদিক কায়েম আলটিমেটাম দিয়েছে, প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে হবে। ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়েছে, ভারতের সাথে বাংলাদেশে ভারতের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে, তবে কন্ডিশনাল, যে এটা করতে হবে সেটা করতে হবে। ওসমান হাদির উপর গুলিকারীকে ভারত আশ্রয় দিতে পারবে না। শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে হবে। এবার পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে একটা দফারফা হবে, হয় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে ভারত ফেরত দিবে, নইলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকবে না। এভাবে মিউ মিউ করে আর সরকার চলতে পারবে না। ইউনূস আগে থেকেই সঠিক লাইনে, কিন্তু ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের দালাল, বিএনপির দালাল, শ্রী শ্রী তৌহিদ হোসেন প্রভুপাদ। এই পররাষ্ট্র উপদেষ্টার কারণে
আরো দু একজনের কারণে ভারতে বাংলাদেশে ইলিশ যায়, অথচ ভারতকে আমাদের শায়েস্তা করতে হবে। কথা ক্লিয়ার। যে এই দেশটাকে তারা অঙ্গরাজ্য মনে করতো, এবং এই যে শেখ হাসিনা পালায়া গেছে সবাই বলে, পালায়া যায় নাই। ওনাদের মন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে ওনারা উঠায় নিয়ে গেছে হেলিকপ্টারে, ওনাদের মুখ্যমন্ত্রীকে ওনারা আকাশ পথে নিয়ে চলে গেছে ওনাদের আস্তানায়। হ্যাঁ, ওনাদেরই তো লোক। বাংলাদেশের যত এই আওয়ামী লীগের নেতা কর্মী ছিল কোথায়? ভারতই তো আছে। ভারত থেকেই তো হুমকি ধমকি দিতে আছে। কিন্তু এই হুমকি ধমকি দিয়া কি বুঝাইতে চান? কিছু বুঝাইতে চান? আমরা এটা বুঝি। হাসনাত আব্দুল্লাহর যে ভাষণ, যে কণ্ঠ, যে গর্জন, সুন্দরবনের বাঘও তো ভাই ভাইগা যায়। সুন্দরবনের বাঘ আছে না, ওই বাঘও ভাই ভয় পায় তো তাদের গর্জনে। এগুলা তাদের নজরে পড়ছে। ওই যে চিমটি, পিঁপড়ার কামড়, মশার কামড়, আপনারা যে কত মশা মারছেন হাততালি দিয়া, সেটার কোনো হিসাব নাই। আপনারা যে পায়ে মারা গেছেন কত পিঁপড়া, সেটার হিসাব আছে? হিসাব নাই। কত মানুষ মারা হয়েছে। এই যে একজন আজকেও বলতেছিল তাজুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব, ওই যে একটা ডাকাত, কত বড় ডাকাত রে ভাই। এরকম মানুষও আছে অলরেডি 500-র উপরে উনি নিজে একা খুন করছে। ওই যে জিয়াউল এহসান, ওই যেটা ডাকাইতের মতো ভাই, আর্মিতে থাকা, এই আর্মিতে থাকা সে একাই বিভিন্ন নদীর মধ্যে সে লাশ ফালাইতো, এটা তার নেশা। আজকেও বলতেছিল এই বাংলাদেশটাই ছিলাম, এই বাংলাদেশটা এই পর্যায়ে কেন আসছে, এটা এখন আয়নার মতো সবার কাছে পরিষ্কার ভাই, আয়নার মতো পরিষ্কার। ওরা আমাদেরকে সহযোগিতা করছে, ওইটা যেমন সত্য, কিন্তু এইটাও তো সত্য ওরা আমাদেরকে 54 বছর 55 বছরে একদম সর্বনাশ করে দিছে, তো সবকিছু খায়া শেষ করে দিছে। এই দেশটা তাদের অঙ্গরাজ্য বানায় ফেলাইছিল। ডক্টর ইউনূস স্যার প্রথম দিন যে ভাষণ দিছিল, হ্যাঁ, ওই ভাষণ আর এই যে 16 ডিসেম্বরের ভাষণের মধ্যে কোনো কিছু চেঞ্জ পাইছেন? একই জায়গায় আছে, একটা চুলও নড়ে নাই, একটা চুলও নড়ে নাই, একই জায়গায় একইভাবে কথা বলছে এবং সরাসরি ঘোষণা দিছে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না এই বাংলাদেশে। আর যারা টেরোরিস্ট, তারা একটা হাদিকে মেরে যদি মনে করে ভয় দেখাবে আমাদের, না, ভুল। আমরা রক্ত দিতে জানি, আরো রক্ত ঝরবে, কিন্তু কাউকে আমরা ভয় পাই না। আমাদেরকে কঠিন জবাব দিতে হবে এবং সেই কঠিন জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। কেউ বলেন এদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, তারপরে আবার এখন কেউ বলে এদেশ স্বাধীন হয়েছে 24-এ। আমি বলবো এদেশ স্বাধীন হয়েছে আজকে। আমরা এতদিন জানতাম যে বাংলাদেশে নির্বাচন হয় বাংলাদেশে কলকাঠি নাড়ে, তলে তলে অনেকে বলতো বাইরের হাত, বাইরের হাত। আসলে কার হাত? সেই কথাটা আজকে স্পষ্ট হয়ে গেল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ভাইয়ের কথায়। তিনি যে বললেন আজকে যে কথাটা, আপনারা জানেন যে বাংলাদেশের হাইকমিশনকে ভারত ডেকে নিয়েছে, সেখানে সবাই ফলো করতেছে, ঢালাওভাবে প্রচার করতেছে যে হাসনাত আব্দুল্লাহ কি কথা বলছে সেটির ইস্যু। এখানে সেটা শুধু ইস্যু না, এখানে আর একটু বড় একটা ইস্যু ছিল। ইস্যুটা হলো নসিহত। ভারত বাংলাদেশের হাইকমিশনকে ডেকে নিয়ে কিছু নসিহত করছিল, নির্বাচন এভাবে না, এভাবে না, এভাবে হবে। সেটা আমার কথা নয়, এবং সেটা অবশ্যই ভারত হাইকমিশন দ্বারা আছে বাংলাদেশে, ভারতে নিযুক্ত। তিনি আবার বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, এবং সেটা আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় তৌহিদ ভাই, তিনি এবার সেই জিনিসটা সাংবাদিকদের কাছে স্পষ্ট করেছেন। তিনি বলছেন যে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পক্ষ থেকে নসিহত করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাইছে না বাংলাদেশ, সেটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এবং সেই কথাটা যখন জানিয়ে দিচ্ছে তখন ভারতের মুখটা এতটুকু, অনেকে একটু সুন্দর ভাষায় বলতে গেলে কুকুরের পাশার মতো হয়ে গেছে। তার মানে বোঝা যায় যে ভারত কোনোভাবে নির্বাচনটাকে এভাবেও প্রভাবিত করতে চাইছিল। সেখানে বাংলাদেশের হাই কমিশনার যিনি আছেন স্পষ্ট বক্তব্য, দীর্ঘ 15 বছর বাংলাদেশে কেউ ভোট দিতে পারে নাই, এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং সেরকম একটা পরিবেশ আমরা সৃষ্টি করছি। আমরা এখানে কারো নছিহত চাই না, একবারে মুখের উপর জবাব দিতেছে শেরকা সোয়াশের, যেমন কুকুর তেমন মুগুর। এইভাবেই বক্তৃতার দরকার ছিল। আপনার দেশ স্বাধীন হয়েছে, একটা স্বাধীনভাবে নির্বাচন হয় নাই, কারণ কাদের প্রভাবিত, কিসের স্বাধীনতা? আজ বুধবার দিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক প্রশ্নজবাবে এই কথা বলেছেন তিনি। প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে বাংলাদেশের নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। এখন সামনে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, এই মুহূর্তে তো আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নেই। ফফর দালালি করতে আসে, হ্যাঁ। তারপরে বোঝা আছে এত বছর তারা নসিহত করিয়েই গেছে, এই নসিহত এদেশের নির্বাচনগুলো প্রভাবিত হয়েছে। তিনি বলেন আরো কথা যে হাইকমিশনার এম রিয়াজুল হামিদুল্লাহকে তলব করে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে কি কথা, সে প্রশ্নের জবাবে তিনি বলছেন যে সর্বোচ্চ যে বক্তব্য ভারত থেকে এসেছে তাতে আমাদের নসিহত করা হয়েছে। বুঝতে পারছেন, স্পষ্ট হয়ে গেল। সেটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাংলাদেশ নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একবারে ঠিক আছে। বাংলায় কথা বলেন না, কিন্তু মাঝে মাঝে যা বলতে পারেন না, কিন্তু আজকে যে কথাটা বলছেন একবারে মুখের উপর। এই সরকারের প্রথম দিন থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা অত্যন্ত উঁচু মানের মানুষ যেন ভোট দিতে যায় এমন পরিবেশ সৃষ্টি করতে চাই। হ্যাঁ, তারা কিন্তু চেষ্টাও করতেছিল। মাঝখানে হাদির ঘটনাটা একটা বিশৃঙ্খল পরিবেশ বাধাই দিল, যে পরিবেশ গত 15 বছর ছিল না। ভারত আমাদের নির্বাচন নিয়ে উপদেশ দিচ্ছে, এটাকে আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি। ভারত জানে এর আগে গত 15 বছর যে সরকার ছিল তাদের সঙ্গে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। ওই সময় নির্বাচনগুলো যে প্রশাসনমূলক হয়েছিল সে সময় তারা একটি শব্দ উচ্চারণ করেনি। হ্যাঁ, এখন সামনে আমরা একটা ভালো নির্বাচন দিকে যাচ্ছি, এই মুহূর্তে তো আমাদের নসিহত করার তো কোনো প্রয়োজন নেই।
সব থেকে একটা সহজ কথা হচ্ছে যে বাংলাদেশের ভালো তাদের সহ্য না, তাদের হিংসা হয়। কারণ যারা গরুর প্রস্রাব করে তাদের ব্রেন তো ওই কোয়ালিটির হয়, তারা গরুর প্রস্রাব খায়। কারণ ওরা মনে করে গরুর প্রস্রাব খাইলেই ওদের ব্রেন শার্প হয়, তো ওদের চিন্তাধারা ভালো হবে কিভাবে থেকে, আর অত নেগেটিভের ভিতরেই বড় হয়। তো হোসেন বলেন আমরা কি করবো? আমরা এমন একটি নির্বাচন করবো যেখানে মানুষ ভোট দিতে পারবে, যাদের ভোট দেবে তারা নির্বাচিত হবে, যেটার আগে গত 15 বছর ঘটেনি। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও জোটও আগামী জাতীয় নির্বাচনী মন্তব্য করছেন, তাহলে তো তারা ভারতের মতো নির্বাচনী মন্তব্য করছে বলে অধ্যবেষ্টা বলেন যে বিষয়টা কিন্তু একরকম না। তাদের সঙ্গে আমাদের কিছু যোগাযোগ সবসময় আছে এবং তারা নির্বাচন কমিশনের সঙ্গেও যোগাযোগে আছেন। আমরা চাই যে তারা এখানে তাদের অবজারভার যারা আছেন তাদের পাঠাক। অবশ্যই একটা টিম আসবে, আসে দেখবে দেশের কেমন নির্বাচন হইতেছে, অবশ্যই আমন্ত্রণ জানাবে। এ পর্যায়ে ভারতের বক্তব্যের পর্যবেক্ষণ বলেন সেটা কিন্তু এভাবে একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া আমাদের অবস্থাটা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কথাবার্তা পাশাপাশি বলা যে এরকম হতে হবে নির্বাচন, কথা কিন্তু বুঝতে ব্যাপারটা, মানে অন্য দেশে যারা আছে তারা বলে নির্বাচন কি অবস্থা খোঁজ খবর নয়, এবং সেখানে তাদের আমন্ত্রণ রয়েছে আপনাদের একটা পর্যবেক্ষক টিম পাঠান, তারা দেখুক গ্রহণযোগ্যতা অসুখ। কিন্তু ভারত তো তা বলে নাই, পর্যবেক্ষক টিম পাঠানোর কথা তারা বলে নাই। তারা বলতেছে নসিহত করতেছে, উপদেশ দিতেছে, এভাবে না এভাবে করো। কেন ভাই? তোদের কথা আমাদের নির্বাচন করতে হবে কেন? তোরা খা গরুর মতো, আমরা খাই পবিত্র জিনিস, তোদের কথা আমরা কেন শুনবো? বিশ্বত এই কারণে তাদের তো এই সেন্টিমেন্টটা দেখা যায়নি গত 15 বছর হঠাৎ করে কেন এটা তারা চেয়ে বসলো, বুঝতে পারছেন? যাতে আবার তাদেরকে উদ্দেশ্য হাসিল সম্ভব হয়। তবে আমি মনে করি এই নির্বাচনটা যেভাবে হয়েছে এই ধারাবাহিকটা পরবর্তীতে সরকার তাদের ধরে রাখুক। আর কতদিন অন্যের গোলামি করে চলবেন? কতদিন অন্যের গোলামি করবেন? এখন মাথা দাঁড়াইয়া বাঁচতে শেখেন। বাপরে, রাতের বেলা একটা বড় খবর পাওয়া গেল। সেটা হচ্ছে পাচারের অর্থ পুনরুদ্ধারে দেশে বিদেশে 66,146 কোটি টাকার সম্পদ অবরুদ্ধ। মানে এত কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। এটা হলো পাচারের অর্থ, যেটা পুনরুদ্ধার করার জন্য এত টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। তবে কোন কোন দেশে কার কার কত সম্পদ অবরুদ্ধ করা হয়েছে তার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি অর্থ মন্ত্রণালয়। এটা বললে ভালোই তো, আচ্ছা না বললেও সম্পদ অবরুদ্ধ করা হয়েছে, এটা কি সরকারের অনুকূলে আসবে নাকি আসবে না সেটাও একটু বোঝা দরকার। পাচারের অর্থ পুনরুদ্ধারে দেশে এবং বিদেশে থাকা বিভিন্ন শিল্প গোষ্ঠীর 66,146 কোটি টাকার স্থাবর এবং অস্থাবর সম্পদ সংযুক্ত বা অবরুদ্ধ করার খবর দিয়েছে সরকার। এর মধ্যে দেশে 55,638 কোটি টাকার এবং বিদেশে 10,508 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।